নমস্কার, জিটিজি কেরিয়ার গাইডে আপনাদের স্বাগত। আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আলোচনা করব ইন্টারভিউর প্রস্তুতি কিভাবে শুরু করবেন, কি কি জিনিস হাতের কাছে রাখবেন এবং কিভাবে এই অল্প সময়ে নিজেকে ইন্টারভিউর জন্য সম্পূর্ণ প্রস্তুত করে ফেলবেন। দেখুন, এবার ইন্টারভিউটা কিন্তু একটি বেশি গুরুত্বপূর্ণ, কারণ অ্যাপটিটিউড টেস্ট এবং ডেমো ক্লাস মিলিয়ে থাকছে 20 নম্বর। এই নম্বরটি কিন্তু ফাইনাল মেরিট লিস্টে নাম তোলার ক্ষেত্রে একটা বিরাট বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। সামান্য ছোট্ট ভুল কিন্তু আপনাদের জন্য ভীষণ কষ্টের হয়ে দাঁড়াতে পারে। দেখবেন, ইন্টারভিউতে নিজেকে মেলে ধরতে না পারলে অনেকেই যারা 57-58 করে পেয়েছেন তারাও পিছিয়ে পড়তে পারেন। তাই পুজোর আনন্দের মধ্যেই কয়েকটি জিনিস আমি বলে দিচ্ছি, সেগুলি রেডি করা শুরু করে দিন। সময় কিন্তু আর বেশি নেই। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছতে পারে। দেখুন, এবার ইন্টারভিউর কিন্তু দুটো পার্ট আছে। একটি হচ্ছে ওরাল টেস্ট বা অ্যাপটিটিউড টেস্ট, আরেকটি হচ্ছে টিচিং ডেমনস্ট্রেশন বা ডেমো ক্লাস। এবার এই ওরাল টেস্ট বা অ্যাপটিটিউড টেস্ট যেটা আছে, এখান থেকে কিন্তু আপনাকে আবার দু ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে। একটি হচ্ছে সাবজেক্ট, অন্যটি হচ্ছে আদার্স। তাহলে সাবজেক্টের ক্ষেত্রে আপনি কি কি পড়বেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আদার্স এবং টিচিং ডেমো ক্লাস নিয়ে পরে একটি আলোচনা হবে। এবার এই ওরাল টেস্টের মধ্যে দুটো পার্টের মধ্যে দেখুন, সাবজেক্টটা আমি বলে দিচ্ছি আপনাদের কি কি করতে হবে, আর আদার্স যে প্রশ্নগুলো হয় সেগুলো এর পরের ভিডিওতে বানানো হবে। যেমন ধরুন, আদার্সে বিএডে আপনি কি কি পড়েছেন, বিএডে শিক্ষণ সম্পর্কিত যে সমস্ত ধারণা আপনাদের পড়ানো হয়েছে সেগুলো থেকে প্রশ্ন আসবে। এবং জিকে, জিকে মানে হচ্ছে ওই কম্পিটিটিভ এক্সামে যেরকম ভাবে জিকে আসে ওইরকম জিকে নয়। এই জিকেটা হচ্ছে আপনার রাজ্যের পরিচয়, জেলার পরিচয়, দেশের কিছু প্রশ্ন, এই ধরনের কিছু প্রশ্ন আপনাকে করা হতে পারে খুব সাধারণ টপিকের ওপরে, এবং যে রিসেন্ট যে সমস্ত বিষয়গুলি ঘটেছে তার উপরে প্রশ্ন করা হতে পারে। তো এই ধরনের বিষয় নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো। তো আজকে শুধু আলোচনা করব যে সাবজেক্ট থেকে আপনি কি কি পড়বেন। তাহলে আসুন সম্পূর্ণ ভিডিওটি একসঙ্গে করা যাক। সাবজেক্ট থেকে কি কি পড়বো, এটা পড়তে গেলে প্রথম যে প্রশ্নটি আসে সেটা হচ্ছে কি পড়বো। অনেকের প্রশ্ন থাকতে পারে যে কি পড়তে হবে। এখানে এসএলএসটির জন্য যেভাবে প্রস্তুতি নিয়েছিলেন, এবারও কি ইন্টারভিউর জন্য সেম ভাবে একইভাবে পড়তে হবে? উত্তর হচ্ছে না। দেখুন, ইন্টারভিউর প্রশ্ন কিন্তু একটু আলাদা হয়, তো ইন্টারভিউর জন্য পড়াটা আপনাকে একটু চেঞ্জ করতে হবে। এখানে আপনি কি করতে পারেন, দেখুন, এর আগের ইন্টারভিউগুলোর যদি পর্যালোচনা করা যায়, এসএসসিতে যত ইন্টারভিউ হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 2 মার্কসের প্রশ্ন কিন্তু বেশি হয়েছে, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন বেশি জিজ্ঞেস করা হয়েছে, যে আপনি কি বোঝেন, হ্যাঁ, কেন হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। তো আপনাদের কি করতে হবে, প্রথম ভালো করে 2 নম্বরের প্রশ্নগুলো পড়ে যেতে হবে। অর্থাৎ প্রশ্ন কেমন 2 নম্বরের প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। আমি এখানে লিখে দিলাম 2 মার্কস। তাহলে ফার্স্ট আপনাকে করতে হবে 2 মার্কসের প্রশ্ন করতে হবে। 2 মার্কসের জন্য কিছু বই থাকে। যেমন ধরুন, এই বইটা আপনি দেখুন, এটা ইতিহাস পরিচয় পাসো অনার্স 2009-10 স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষার একটি বই। তো আগে যে এসএসসির পরীক্ষাগুলো হতো সেখানে 2 নম্বরের প্রশ্ন হতো 30টা করে, মোট 60 নম্বরের। তো তখন এই বইগুলি প্রিন্টেড হতো। এখন এই বইগুলো মার্কেটে পাওয়া যাবে কিনা সন্দেহ। সেই জন্য এই বই যাদের কাছে আছে তারা এই বইগুলো ব্যবহার করবেন, আর যাদের কাছে এই বই নেই তাদের কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। আর এই 2 নম্বরের প্রশ্নের উত্তর যদি আপনারা তৈরি করে যান তাহলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে। অর্থাৎ আপনি 2 নম্বরেরও প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন সহজে গুছিয়ে, এবং আপনাকে যদি এক কথায় উত্তর দিতে বলেন সেটাও আপনি করতে পারবেন। আর মনে রাখবেন যে ইন্টারভিউতে কিন্তু খুব বেশি বড় প্রশ্ন করা হয় না, ঠিক আছে? তাই আপনাকে এই 2 নম্বরের প্রশ্ন যদি আপনি করতে পারেন, রেডি করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রিপারেশনটা অনেকটাই ভালো হবে। এবারে দেখা যাচ্ছে যে এই 2 নম্বরের বই এখন পাওয়া যায় না, বা অনেকের কাছেই নেই, বা এই মুহূর্তে খুঁজে বেড়ানো বেশ কঠিন, কারণ সময় নষ্ট করা একেবারেই যাবে না। তাই যাদের কাছে সাধারণ পাঠ্য বই আছে, আমি এখানে লিখলাম সাধারণ পাঠ্য বই, অর্থাৎ অনেকের কাছে এমনি নর্মাল বই আছে, যে বইগুলো আপনারা পড়তে পারেন। হ্যাঁ, অবশ্যই সেই বইগুলো পড়বেন, খুব ভালো করে বইগুলো পড়তে হবে, এবং আপনাকে বিষয়টা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে, এবং সেটাই হবে গুরুত্বপূর্ণ। আর এই জন্য আপনারা খুব সহজ ভাষায় লেখা জীবন মুখোপাধ্যায়ের যে ভারত ইতিহাস আছে সেখান থেকে পড়তে পারেন। হ্যাঁ, ইতিহাসের ক্ষেত্রে আমি বলছি এটা। আর এটা ছাড়া আরেকটি কাজ আপনাদের গুরুত্বপূর্ণ,
যেটা করতেই হবে সেটি হচ্ছে যে এই সাধারণ পাঠ্য বইয়ের পাশাপাশি ক্লাস 6 থেকে 12 অবধি স্কুল পাঠ্য, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের স্কুল পাঠ্য যে বইগুলো আছে সেই বইগুলো কিন্তু আপনাদের পড়ে যেতে হবে 6 থেকে 12 পর্যন্ত। সেখান থেকে অবশ্যই প্রশ্ন আপনাদের করা হবে, এটা মাথায় রাখবেন। এবার অনেকে ভাবছেন যে আমার কাছে 2 নম্বরের বইও আছে, আবার সাধারণ বইও আছে, তো আমি কোনটা পড়বো? এক্ষেত্রে আমার পরামর্শ হবে যে আপনি যেটা পড়ে স্যাটিসফাইড হচ্ছেন আপনি সেটা পড়ুন। কারণ ইন্টারভিউ মানে হচ্ছে আপনি কিন্তু অন্য একজনকে স্যাটিসফাইড করবেন আপনার উত্তরের মধ্য দিয়ে। তাই আপনি যদি নিজে স্যাটিসফাইড না হন আপনি কিন্তু অন্যকে স্যাটিসফাইড করতে পারবেন না। তাই আপনার যেটা কমফোর্টেবল ফিল হচ্ছে, যেই বইটা পড়ে আপনি সেই বইটাই পড়ুন, ঠিক আছে? কিন্তু অবশ্যই যেন এই বইগুলো ভালো করে পড়েন, যাতে বিষয়টা আপনার খুব ভালো করে স্পষ্ট ধারণা জন্মায় বিষয়ের ওপরে আপনার। এরপরে আমরা যে আলোচনা করব সেই বিষয়টি গুরুত্বপূর্ণ। সেটি কি? 2 নম্বরে আমি লিখে দিচ্ছি, এটি কিন্তু আপনাকে অবগত থাকতেই হবে এই বিষয়টা নিয়ে। বিষয়টি হচ্ছে আর কিছুই নয়, সেটি হচ্ছে যে কিছু বিতর্কমূলক প্রশ্ন। বিতর্কমূলক প্রশ্ন, দেখুন সব বিষয়ে, সমস্ত সাবজেক্টে দেখবেন যে কিছু প্রশ্ন থাকে যেগুলো বিতর্কমূলক, ঠিক আছে? আর যারা ইতিহাস বিষয়ে প্রস্তুতি নেবেন তাদেরও এরকম বেশ কিছু বিতর্কমূলক প্রশ্ন কিন্তু রেডি করে যেতে হবে। এবার উদাহরণ হিসেবে আমি কয়েকটা প্রশ্ন আপনাদের বলে দিই। যেমন ধরুন, হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা, এটি নিয়ে বিতর্ক আছে, তো আপনাকে প্রশ্ন করা হতে পারে। আর্যদের আদি বাসস্থান, এটা নিয়েও প্রশ্ন করা হতে পারে। গুপ্ত যুগকে কি সুবর্ণ যুগ বলা যায়? তারপরে মধ্যযুগকে কি অন্ধকারময় যুগ বলা যায়? পলাশির যুদ্ধ না বক্সারের যুদ্ধ, কোনটি বেশি গুরুত্বপূর্ণ? ভারত ইতিহাসের বিভাজন, ভারত বিভাজন কিভাবে আটকানো যেত? এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে তৈরি করে যেতে হবে। কারণ অনেক সময় কি হয়, ধরুন ক্লাসের মধ্যে কিছু ভালো স্টুডেন্ট থাকেন যারা আপনাকে প্রশ্ন করতে পারে যে স্যার ভারত বিভাজন কি আটকানো যেত, বা কি করলে ভারত বিভাজন হতো না, তো ইত্যাদি ইত্যাদি। তো আপনি কিভাবে এই প্রশ্নের উত্তরগুলো দেবেন, কিভাবে নিজেকে প্রস্তুত রাখবেন, সেজন্য ইন্টারভিউতে কিন্তু এই ধরনের বিতর্কমূলক প্রশ্ন করা হয়। তো এই বিতর্কমূলক প্রশ্ন কিন্তু আপনাকে তৈরি করে যেতে হবে। অর্থাৎ আপনি যখন চ্যাপ্টার ধরে ধরে পড়বেন, সেখানে যদি কোনো বিতর্ক থাকে, সেই বিতর্ক নিয়ে কিন্তু আপনাকে একটুখানি জেনে যেতে হবে। এরপরে যে বিষয়টি আপনাদের অবশ্যই জানতে হবে, এখান থেকে কিন্তু বহু প্রশ্ন আসে, 3 নম্বর, সেটি হচ্ছে যে ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং, তো আপনারা ভাবছেন যে ম্যাপ পয়েন্টিং, ইন্টারভিউতে ম্যাপ পয়েন্টিং সেটা কিভাবে সম্ভব? আসলে ম্যাপ পয়েন্টিং আপনাকে ডিরেক্ট ওইভাবে আসে না যেভাবে পরীক্ষায় আসে। এখানে একটুখানি অন্যরকমভাবে আপনাকে প্রশ্নটি করা হয়। ধরুন ইতিহাসের ক্ষেত্রে আমি বলছি, আপনাকে একটা প্রশ্ন করা হলো যে সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস কি? আপনি উত্তরটি দিলেন, দেওয়ার পর আপনাকে প্রশ্ন করা হলো প্রথম কোন রাজ্যটি এই নীতির কবলে পড়েছিল? আপনি তখন স্বাভাবিকভাবেই উত্তর দেবেন সাতারা। তখন আপনাকে কোন একজন ইন্টারভিউয়ার হয়তো প্রশ্ন করতে পারেন যে সাতারা রাজ্যটি বর্তমানে কোথায় অবস্থিত? দেখলেন, তাহলে সাতারা রাজ্যটি বর্তমানে কোথায় অবস্থিত? অর্থাৎ ইতিহাসের যে গুরুত্বপূর্ণ স্থানগুলির বর্তমান অবস্থান ভালো করে আপনাকে জেনে যেতে হবে। অর্থাৎ ইতিহাসে এরকম বহু স্থান আপনারা পেয়েছেন, গুরুত্বপূর্ণ জায়গার নাম, পানিপথ, তাই না? তো এই জায়গাগুলো বর্তমানে কোথায় অবস্থিত ছিল, বা আগে কোথায় অবস্থিত ছিল, বর্তমানে কোন রাজ্যের অন্তর্গত হচ্ছে, সেটা কিন্তু আপনাদের জেনে যেতে হবে। কারণ বহু প্রার্থীকে কিন্তু এই প্রশ্ন করা হয়েছে এর আগে। মোটামুটি যতজনের সাথে আমার কথা হয়েছে প্রত্যেকেই কিন্তু এই ধরনের প্রশ্ন করা হয়েছে। তাহলে ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থানগুলি কিন্তু আপনাদের জেনে যেতে হবে, বর্তমানে সেগুলি কোথায় অবস্থিত। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? এরপরে যদি 4 নম্বর আলোচনা করব, সেটি হচ্ছে সিলেবাস। সিলেবাস কিসের সিলেবাস? সিলেবাস আপনি দেখবেন ক্লাস 6 থেকে 12 অবধি, অর্থাৎ যে ক্লাসগুলিতে আপনি পড়াবেন সেই ক্লাসগুলোর সিলেবাস কিন্তু আপনাকে রেডি করে যেতে হবে। পর্ষদের পাঠ্য বই, প্রত্যেকটা ক্লাসের পাঠ্য বই আপনি জোগাড় করবেন। সেই জোগাড় করে সেই বইয়ের দেখবেন যে সূচিপত্র লেখা থাকে, সেই সূচিপত্র আপনারা একটি আলাদা খাতায় নোট করে রাখবেন।
এবং মাঝে মধ্যেই সেটা দেখবেন, দেখে আপনারা ধারণা তৈরি করে নেবেন যে কোন ক্লাসে কোন সিলেবাসটা পড়ানো হয়, কি পড়ানো হয়। এটা কিন্তু বহু ক্যান্ডিডেটকে এর আগে 2016 সালে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল যে ক্লাস 8-এর সিলেবাসটা বলুন, 9-এর সিলেবাসটা বলুন, 10-এ কি পড়ানো হয়। তো সিলেবাসটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আপনাকে কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে। আর এই যে আমি পয়েন্ট করে দিচ্ছি, সম্ভব হলে যদি আপনারা এটা স্ক্রিনশট নিয়ে বা খাতায় নোট করে রাখেন, এটা কিন্তু আপনাদের খুব সাহায্য দেবে। এরপরে আছে 5 নম্বরে যেটি, সেটি হচ্ছে লেসন ডিজাইন বা এলডি। এলডিকে বাংলায় বলা হয় পাঠ পরিকল্পনা। পাঠ পরিকল্পনা কি? সেটি হচ্ছে যে দেখুন, ডেমো ক্লাস আপনাদের থাকবে, তো ডেমো ক্লাসের জন্য একটি কিন্তু পাঠ পরিকল্পনা আপনাদের তৈরি করতে হবে। এটি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ডেমো ক্লাসের ওপরেই শুধু 10 নম্বর থাকবে, তাই খুব যত্ন সহকারে একটি লেসন ডিজাইন আপনাদের তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনারা কি করবেন, একটি লেসন ডিজাইন তৈরি করবেন, আপনারা করবেন কি প্রত্যেকটা ক্লাস থেকে 6, 7, 8, 9, 10, 11, 12 প্রত্যেকটি ক্লাস থেকে একটি করে আপনারা টপিক নিয়ে নিন, তার উপরে আপনারা সুন্দর করে একটি করে লেসন ডিজাইন বানান। ঠিক আছে? কারণ কি হয়, আপনি যদি একটা লেসন ডিজাইন তৈরি করে যান, হয়তো আপনাকে ন্যাচারালি কি হয়, আপনার পছন্দের জিনিসই আপনাকে পড়াতে বলতে পারেন। আবার অনেক সময় এমনও হয় যে আপনাকে হয়তো নির্দিষ্ট ক্লাস ঠিক করে দিল, আপনাকে হয়তো বলে দিলেন যে আপনি ক্লাস 9-এর একটি পড়ান, এবার আপনি তৈরি করে গেছেন ক্লাস 7-এর ডেমো ক্লাস, তো আপনি তো তখন বলতে পারবেন না যে আমি 9-এর তৈরি করে আসিনি, আমি 7-এর তৈরি করে এসেছি। তাই প্রত্যেকটা ক্লাসের একটি করে ভালো এলডি আপনি বানান, লেসন ডিজাইন কিন্তু আপনি বানাবেন। ঠিক আছে? আর এই লেসন ডিজাইন কিভাবে বানাতে হয়, একটি আদর্শ লেসন ডিজাইন কেমন হওয়া উচিত, সেটি নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো। ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিওটি সহজেই তোমরা পেয়ে যাও। আর এরপরে লেসন ডিজাইনের ক্ষেত্রে আরেকটা জিনিস করতে হবে, সেটি হচ্ছে যে লেসন ডিজাইন কিন্তু কেউ কারোরটা কপি করে বা একই লেসন ডিজাইন কিন্তু বহুজন যাতে ব্যবহার না করে সেদিকটা কিন্তু নজর দিতে হবে। ঠিক আছে? তাহলে প্রত্যেকের লেসন ডিজাইন কিন্তু ইউনিক হওয়া উচিত, কারণ যারা ইন্টারভিউ নেবেন তারা কিন্তু বুঝতে পেরে যাবেন যে একই লেসন ডিজাইন, একই পাঠ পরিকল্পনা অনেকেই এসে বলছেন, তাহলে তাদের মনে একটা খারাপ ইমপ্রেশন হতে পারে যে সবাই মুখস্থ করে এসে বলছে। তো সেটা যেন না হয়, তাই নিজের নাম্বারটা বাড়ানোর জন্য নিজেকে একটা ভালো লেসন ডিজাইন কিন্তু বানাতে হবে। ঠিক আছে? আর এরপরে আরেকটি জিনিস করে রাখতে হবে, সেটা হচ্ছে গ্রন্থ তালিকা। গ্রন্থ তালিকাটা কি জিনিস? এটা হচ্ছে যে আপনি ইতিহাসের ক্ষেত্রে দেখবেন যে সাধারণত 3টি যুগে ভাগ করে ইতিহাস আলোচনা করা হয়, প্রাচীন, মধ্য এবং আধুনিক। তাহলে প্রাচীনকালের ভালো 2-3টে বইয়ের নাম, মধ্যযুগের ওপরে লেখা ভালো 2-3টে বইয়ের নাম এবং আধুনিক যুগের ওপরে লেখা ভালো 2-3টে বইয়ের নাম কিন্তু আপনাদের রেডি করে যেতে হবে। কারণ প্রশ্ন এর আগে বহুবার জিজ্ঞেস করা হয়েছে যে আপনি মধ্যযুগের ইতিহাস পড়তে গিয়ে কোন বইটি পড়েছেন, একটি ভালো বইয়ের নাম বলুন। ঠিক আছে? তো এই ধরনের কিন্তু বইয়ের নাম জিজ্ঞেস করা হয় ইন্টারভিউতে। তাহলে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটি যুগের ওপর ভিত্তি করে ভালো ভালো বইয়ের নাম, 2 বা 3টে করে বইয়ের নাম আপনারা নোট করে রাখুন, মুখস্থ করে রাখুন যে কোন রাইটারের লেখা কি বইয়ের নাম। ঠিক আছে? এরপরে সবার লাস্ট যেটা আপনাকে করতে হবে সেটি হচ্ছে যে স্পেশাল পেপার ইন এমএ। দেখবেন মাস্টার ডিগ্রিতে স্পেশাল পেপার বলে একটা পেপার থাকে। যারা বিশেষত ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছেন তাদেরকে অবশ্যই এই প্রশ্নটি জিজ্ঞেস করা হয়। আর আদার্স ইউনিভার্সিটি যারা আছেন তাদেরও হয়তো এই ধরনের কিছু পেপার থাকলেও থাকতে পারে। তাই যাদের স্পেশাল পেপার ছিল এমএতে, সেই স্পেশাল পেপারে কি পড়ানো হয়েছিল তার একটা সংক্ষিপ্ত ধারণা নিয়ে যেতে হবে। খুব বিস্তারিত জানার দরকার নেই, সংক্ষিপ্ত ধারণা নিয়ে কিন্তু যেতে হবে। ঠিক আছে? তাহলে স্পেশাল পেপার ইন এমএ যাদের ছিল তারা কিন্তু এই বিষয়টা দেখে যাবেন। এটা নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়, বহুবার করা হয়েছে এবং বারবার করা হয়েছে।
আরেকটি বিষয় আপনাদের পড়ে যেতে হবে, সেটি হচ্ছে হিস্টোরিওগ্রাফি বা ইতিহাস চর্চা। এই হিস্টোরিওগ্রাফি বা ইতিহাস চর্চা এটা শুধুমাত্র যারা 11-12-এ ইন্টারভিউ দেবেন শুধুমাত্র তাদের জন্য, এটা সবার জানার দরকার নেই। এটা হচ্ছে দেখবেন যে ইতিহাস চর্চা বলে একটা বিষয় আছে, যেখানে দেখবেন জাতীয়তাবাদী ঐতিহাসিক গোষ্ঠী, মার্ক্সবাদী ঐতিহাসিক, অ্যানাল গোষ্ঠী, কেমব্রিজ ঐতিহাসিক গোষ্ঠী, এই ধরনের বিভিন্ন ঐতিহাসিক গোষ্ঠী বা স্কুল অফ হিস্টোরিয়ানস, এদের সম্পর্কে কিন্তু 2-1টা প্রশ্ন করা হয়, তবে সেটি 11-12-এই প্রশ্নটি করা হয়। তো যারা 11-12-এর জন্য ইন্টারভিউ দেবেন তাদের জন্য এই ইতিহাস চর্চাটি গুরুত্বপূর্ণ। বাকিরা ক্লাস 9-10 যারা ইন্টারভিউ দেবেন তারা এই বিষয়টাই না দেখে গেলেও হবে, কোনো অসুবিধা নেই, আবার দেখেও যেতে পারেন যদি সময় থাকে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরপরে সাবজেক্টের বাইরে আরও যে বিষয়গুলি রয়েছে যেমন আদার্স, সেই আদার্সের ওপরে এই জায়গাটার কি কি প্রশ্ন আসতে পারে সাবজেক্টের বাইরে, সেইটা নিয়ে কিন্তু আরেকটি ভিডিও বানানো হবে এবং কি কি যা যা প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে সম্ভাব্য কিছু প্রশ্নের একটি তালিকা PDF আকারে পরবর্তী ভিডিওতে দিয়ে দেওয়া হবে। তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।